ক্লাস 11 আমরা একেবারে ভেক্টর থেকে আজকে শুরু করছি। একেবারে বেসিক থেকে আমরা সবগুলো পড়ব। টোটাল ভেক্টরের 3টে ক্লাস হবে। 3টে ক্লাসের মধ্যে ভেক্টর পুরোটা কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা আমরা কি করেছি, ভেক্টর জায়গাটাকে কতগুলো টপিকে ভাগ করেছি। প্রথম দিন কিছু টপিক, সেকেন্ড দিন কিছু টপিক, থার্ড দিন কিছু টপিক। প্রত্যেকটা টপিক প্রথমে থিওরিটা আলোচনা করব, তারপর সেখান থেকে কি কি প্রশ্ন এসছে সেগুলো করে নেব, তারপর সেকেন্ড টপিকে আমরা যাব। তাহলে শুরু করি আমরা। হেডিং দি ভেক্টর। হেডিং দাও ভেক্টর। তো প্রথম যে টপিকটা আমাদের টপিক 1, সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। আমরা প্রথমে দেখে নিতে চাইছি যে কোন জায়গা থেকে ভেক্টরটা আসছে। ফিজিক্যাল কোয়ান্টিটি এর বাংলা কি? ভৌত, আর কোয়ান্টিটি রাশি। মানে যে সমস্ত রাশিগুলোকে আমরা পরিমাপ করতে পারি, আমরা ছোটবেলায় পড়েছি, সেগুলোকে আমরা কি বলি? ভৌত রাশি বলি। তো এখানটা আমার ক্লাস 9-এর জিনিস। এইখান থেকে ভৌত রাশিকে আমরা যদি দেখো অনেক রকম ভাবে ভাগ করতে পারি। যদি আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে আমরা বলবো যে এখানে স্কেলার এবং ভেক্টর দুটো ভাগে ভাগ হয়। তবে হ্যাঁ, টেনসর বলে আরেকটা জিনিস আছে, সেটা আমাদের 11-12 এর সিলেবাসে নেই ঠিকই, কিন্তু বিটসেট বলে একটা পরীক্ষা হয়, সেখানে আমি যখন প্রিভিয়াস ইয়ার্স গুলো দেখছিলাম, ওখানে কিন্তু 1 বছর এখান থেকে একটা কোশ্চেন এসছে। তাহলে আমরা টেনসরটা হালকা টাচ করে যাব। তো দেখো, ভৌত রাশি, একে আমি ভাগ করছি স্কেলার আর ভাগ করছি ভেক্টর। আমরা নিশ্চয়ই জানি স্কেলারের শুধুমাত্র মান আছে, কোনো রকম অভিমুখ নেই। যেমন কোনগুলো স্কেলার রাশি যদি আমরা বলি, যে এর এক্সাম্পল দূরত্ব, ডিস্টেন্স, তারপর দ্রুতি, স্পিড, এগুলো হচ্ছে আমার স্কেলার রাশি। এখান থেকে দেখো, আমাদের স্কেলারটা কিন্তু সিলেবাসে নেই, এগুলো আমরা ছোটদের পড়ে চলে এসেছি, কিন্তু এখান থেকে একটা সুন্দর প্রশ্ন দিয়েছিল। প্রশ্নটা হচ্ছে এইরকম যে, মানে অ্যাকচুয়ালি প্রশ্নটা এক্স্যাক্টলি আমার ঠিক মনে নেই, কিন্তু যে কনসেপ্টটা লাগবে আমি সেটা এখানে লিখে দিচ্ছি। বলছে অক্ষের সাপেক্ষে কোন পর্যবেক্ষকের জন্য যে রাশির মান অপরিবর্তিত থাকে তাকে স্কেলার রাশি বলে। এটা তোমরা একটু নোট ডাউন করে নেবে। এই জায়গাটা থেকে আমার বিটস্যাট, বিড়লা ইনস্টিটিউটের একটা পরীক্ষায় এই কনসেপ্টটা থেকে কিন্তু প্রশ্ন আমার এসেছিল। এরপর আমরা চলে যাই ভেক্টর রাশিতে।
দেখো আমরা জানি যে ভেক্টরের মান আছে এখানে কেবলমাত্র একটি অভিমুখ আছে বা একটা নির্দিষ্ট দিকে অভিমুখ আছে। এই দুটো লিখলেই কি আমার ভেক্টরের ডেফিনিশন কমপ্লিট হয়? না, বলছে এটি ভেক্টর ল অফ এডিশনকে মেনে চলে। এটি ভেক্টর ল অফ এডিশন কে মেনে চলে। এই জায়গাটা আমি একটু পরে বোঝাবো, ঠিক আছে? এখানে আমরা পড়বো ত্রিভুজ সূত্র। অ্যাকচুয়ালি ক্লাস 9-এ কিন্তু ছিল এটা, ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র। তা আমরা প্রথমে বুঝবো যে কেন ত্রিভুজ সূত্রের দরকার হলো, কেন সামন্তরিক সূত্রের প্রয়োজন, তারপর কিন্তু আমরা এই জায়গাগুলো পড়বো। এখন এগুলো এরকম করে আমরা স্কিপ করে যাচ্ছি। প্রথমে বেসিক একটু ধারণা নিচ্ছি। এটা একটা বড় টপিক আসবে এই জায়গাটায়, তখন এই ক্যালকুলেশন করবো, কেন করবো, ক্যালকুলেশন করবো, এখান থেকে অঙ্ক করবো। আশা করছি পুরো স্লাইডটা আমার নোট ডাউন করা হয়ে গেছে। এইবার অনেকেই কিন্তু, আচ্ছা এর এক্সাম্পল কি হবে লিখে দিই। এক্সাম্পল: ফোর্স, বল, ভেলোসিটি, এক্সেট্রা এক্সেট্রা। বলছে এছাড়াও আরেকটা ভাগে কিন্তু তুমি ভাগ করতে পারো। সেটা কিরকম? সেটা বলছে টেনসার। স্কেলারের কি হলো? শুধুমাত্র আমার মান আছে, কোনো রকম অভিমুখ নেই। ভেক্টরের কি হলো? মান আছে, একটা নির্দিষ্ট অভিমুখ আছে। এবার টেনসার বলছে এর একাধিক দিকে একাধিক মান আছে। এটা তোমরা লেখো, ডিফারেন্ট ম্যাগনিটিউড, different magnitude in different direction. এক্সাম্পল আসছে স্ট্রেস, এটা কিন্তু একটা টেনসার রাশি। আচ্ছা, যদি বলা হয় যে স্কেলার, ভেক্টর এবং টেনসারকে সহজে তুমি কি করে বুঝবে, দেখো একটা জিনিস দেখো, আমরা কম বেশি সবাই পড়াশোনা করি, মানে অ্যাকচুয়ালি পড়াশোনা করার নাটক করি আমরা, অন্তত বই খুলে তো বসে থাকি। কোনো কোনো ছেলে মেয়ে মনে করো শুধু বই খুলে বসেই আছে, জীবনের কোনো উদ্দেশ্য নেই, মানে ও পড়াশোনা করে কিন্তু জীবনের কোনো উদ্দেশ্য নেই। এটা হচ্ছে একটা আমার স্কেলার। যদি পড়াশোনা করছে এবং জীবনের একটাই নির্দিষ্ট ওর লক্ষ্য আছে যে আমাকে এইটাই হতে হবে, আমাকে ডাক্তারই হতে হবে বা আমাকে বিজ্ঞানী হতে হবে, এটা হচ্ছে আমার ভেক্টর রাশি। আবার কিছু কিছু ছেলে মেয়ে আছে এই ওর পড়াশোনা করছে, আজকে হয়তো কোনো একটা মুভি দেখলো, আজ এর মতো হতে হবে, কালকে আইপিএস অফিসার হতে হবে, পরশুকে ডাক্তার হতে হবে, তারপরের দিন ক্রিকেটার হতে হবে। এইরকম বিভিন্ন বিভিন্ন ওর চিন্তাধারা, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমার টেনসার। মানে মোটামুটি করে আমি এই লেভেলে একটা মোটামুটি বোঝানোর চেষ্টা করছি টেনসারের জায়গাটা, ঠিক আছে? এইবার টেনসার থেকে দেখো, টেনসার তো খুব বড় একটা টপিক। যেমন আমরা ক্লাসে বলি না যে ক্লাসের র্যাঙ্ক 1 কে, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, মানে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, সেরকম টেনসারেরও আছে। তো বলছে যে এই যে টেনসার,
টেন্সারের র্যাঙ্কটা যখন জিরো হতে পারে, টেন্সারের র্যাঙ্ক 1 হতে পারে, আবার টেন্সারের র্যাঙ্ক 2 হতে পারে। বলছে টেন্সারের যখন র্যাঙ্ক 0 হবে না, তখন সেটাকে আমরা স্কেলারও বলতে পারি, মানে সেটাকে আমরা স্কেলার বলি। আর যখন টেন্সারের র্যাঙ্ক 1 হবে তখন সেটাকে ভেক্টর বলি। আর যখন টেন্সারের র্যাঙ্কটা 2 হবে তখন সেটাকে একদম পিওর আমরা টেন্সার বলি। যেমন আশা করি এই স্লাইডটা লেখা হয়ে গেছে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। যেমন তুমি দেখো টেন্সার অফ র্যাঙ্ক 0, এই যে র্যাঙ্ক 0 এটার মানে কি? এটা অ্যাকচুয়ালি স্কেলার, এখনই বললাম। এর এক্সাম্পল কি হবে? ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট। তাহলে এখান থেকে মনে আছে একটা প্রশ্ন এসেছিল আগের বছর ক্লাস 11-এর কোনো একটা স্কুলে, যে কারেন্ট একটা কি রাশি? তো অবভিয়াসলি আমার উত্তর কি হবে? কারেন্ট একটা স্কেলার রাশি। আর যদি আরো গভীরে তুমি বলতে চাও তাহলে বলবে এটা একটা টেন্সার অফ র্যাঙ্ক 0, এটাকে আমরা স্কেলার বলতে পারি। এবং তোমাকে আমি পরবর্তীকালে খুব সুন্দর করে ব্যাখ্যা করব যে কারেন্ট যদি ভেক্টর রাশি হতো বাই চান্স, তাহলে আমাদের কি কি অসুবিধা হতো। আশা করছি এটা নোট ডাউন হয়ে গেছে। বলছে এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে না, মিউ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটাও কিন্তু আমার কি টেন্সার অফ র্যাঙ্ক 0-র এক্সাম্পল। আমি এখানে লিখে দিচ্ছি এক্সাম্পল, একটা ইলেকট্রিক কারেন্ট আর আরেকটা হচ্ছে আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই দুটো হচ্ছে আমার এক্সাম্পল। স্ট্রেস, যেটা টেন্সার অফ র্যাঙ্ক কত? 2। তার মানে এটাকে আমরা স্কেলার বা ভেক্টর কিছুই বলতে পারবো না, এটা পিওর আমার টেন্সার কোয়ান্টিটি একটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে কোনো কোনো জায়গায়, টাইম কিন্তু একটা স্কেলার, ঠিক আছে? টাইমটা একটা আমার স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, টপিক 1টা আমাদের কমপ্লিট হয়ে গেল, যে সেখানে আমরা পড়লাম যে ভৌত রাশিকে কয় ভাগে ভাগ করা যায়, এবং স্কেলার, ভেক্টর এবং টেন্সার যেটা আছে, টেন্সার সম্পর্কে একটু সামান্য আমরা তথ্য পেলাম। এখান থেকে কি কি প্রশ্ন এসছে আমি একবার দেখে নিই। বিএসসি নার্সিং একটা প্রশ্ন এসছে, বিএসসি নার্সিং এন্ট্রান্স যেটা হয় আমাদের এন্ট্রান্স এক্সামে, সেখানে একটা প্রশ্ন এসেছিল ঠিক আগের বছরই, যে কারেন্ট ইজ আ ড্যাশ কোয়ান্টিটি। তো অ্যান্সার কি হবে? ভেক্টর। এবং টাইম একটা কি কোয়ান্টিটি, এটা আমার মনে আছে প্রেসিডেন্সি একটা এন্ট্রান্স এক্সাম হয় আমাদের, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম হয়। অ্যাকচুয়ালি WBJEE যে কন্ডাক্ট করায় সেই বোর্ডেই আমাদের প্রেসিডেন্সি পরীক্ষাটা নেয়। ওনারা একবার পরীক্ষায় দিয়েছিলেন যে টাইমটা একটা কি রাশি, ঠিক আছে? তো এই জায়গা থেকে মোটামুটি আমাদের বিভিন্ন জায়গায় যে যে কোশ্চেন এসছে আমরা আলোচনা করে নিলাম। এরপর আমরা টপিক 2-এ চলে যাব। টপিক 2, ভেক্টর নোটেশন।
হেডিং দাও ভেক্টর নোটেশন। এখানে আমরা কি পড়বো? এখানে পড়বো যে ভেক্টরকে কিভাবে লেখা হয়। দেখো আমি এখান থেকে লেখাটা শুরু করছি। মাথায় একটা অ্যারো চিহ্ন দিয়ে আমরা ভেক্টরকে লিখে দেব। এটাকে আমরা কিভাবে রিড করব? হাউ টু রিড? এটা হচ্ছে এ ভেক্টর। তাহলে যদি এরকম লেখা থাকে সেটাকে বলবো আমরা বি ভেক্টর। আমাদের বইতে কিন্তু অনেক সময় বোল্ড করে লেখা হয়, ঠিক আছে, এরকম একটা বোল্ড করে দেবে, এটা বইয়ে লেখা হয়, বুকে। কিন্তু আমরা পরীক্ষার সময় বা নিজেদের খাতায় কিন্তু এই ধরনের নোটেশন ব্যবহার করতে পারবো না। আমাদেরকে কিন্তু ভেক্টর এইভাবে লিখতে হবে, বোল্ড দিয়ে আমরা লিখতে পারি না। এবার ভেক্টরকে অ্যাকচুয়ালি একটা অ্যারো দিয়ে ডিনোট করা হয়, এরকম একটা অ্যারো। আচ্ছা, ভেক্টরের কি আছে? ভেক্টরের মান আছে আর অভিমুখ আছে। তো তুমি দেখো এই যে লেন্থটা আছে না, এই যে দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্য গ্রিন কালারের মার্ক করলাম, এই জাস্ট এই দৈর্ঘ্যটায় দেবে মান বা ম্যাগনিটিউড। এটা কোন একটা ভেক্টর রাশির মানকে প্রকাশ করে। এই জিনিসটা একটা ভেক্টর রাশির মানকে প্রকাশ করে। এবং এই যে অ্যারোটা আছে এইটা প্রকাশ করবে আমার অভিমুখকে। এইটা আমি লিখে দিচ্ছি, এইটা আমার অভিমুখ বা ডাইরেকশনকে প্রকাশ করে। তাহলে আমরা খুব ভালো করে জানি যে একটা ভেক্টরের কি কি আছে? একটা ভেক্টরের আছে মান এবং আর কি আছে? ভেক্টরের অভিমুখ আছে। এবং দেখো ভেক্টরটা স্টার্ট কোন জায়গা থেকে হয়েছে? ভেক্টরটা আমার স্টার্ট হয়েছে এই জায়গাটা থেকে, এইটা থেকে। এই পয়েন্টটাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু। কি বলা হয়? ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু। এবং এই যে এন্ডিং পয়েন্ট যেটা মার্ক করছি, এইটাকে বলা হয় ফাইনাল পয়েন্ট বা অন্তিম বিন্দু। অন্তিম বিন্দু। তাহলে আশা করছি আমাদের ভেক্টরের যেটা নোটেশন, সেই নোটেশন নিয়ে কোনো রকম সমস্যা নেই। বলছে এখানে আমরা আরেকটা ধারণা করব। কিরকম ধারণা? দেখেন, মনে করো কোনো এক ব্যক্তি, দেখো এইটা তো আমার এক্স অ্যাক্সিস, আর এই দিকটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এগুলো সবাই জানি আমরা। মনে করো কোনো ব্যক্তি এক্স অক্ষ বরাবর এক ঘর গেল, এই যে এক ঘর গেল এক্স অক্ষ বরাবর, এটাকে আমরা কিভাবে লিখবো? তো বলছে আমাদের বিজ্ঞানের ভাষায় এইটাকে না আমরা আই হ্যাট বা আই ক্যাপ এইভাবে বলবো। আমরা কি বলবো? দেখো ব্যক্তিটি এক্স অক্ষ বরাবর এক ঘর গেছে, এই কথাটির অর্থই হলো আই হ্যাট। কোথাও যদি তুমি আই হ্যাট দেখছো তার মানে বুঝবে যে ওইটা এক্স অক্ষ বরাবরের কথা বলা হয়েছে। এবং এক্স অক্ষ বরাবর কত ঘরের কথা বলা হয়েছে? এক ঘরের কথা বলা হয়েছে, ইউনিট এক ঘর। মনে করো কোনো ব্যক্তি এখানে ছিল, জিরোতে ছিল, সে প্রথমে একে গেল,
তারপর আবার সে 2 গেল, তাহলে কত হলো? মনে করো বস্তুটার প্রাথমিক অবস্থান ও এবং অন্তিম অবস্থান হচ্ছে এই যে এ বিন্দু, এ পয়েন্টটা। তাহলে এখানে কতগুলো আই ক্যাপ বা আই হ্যাট পাচ্ছি আমরা? 4টে পাচ্ছি। তাহলে আমি বলতে পারি ব্যক্তিটির সরণ মানে ডিসপ্লেসমেন্ট সরণ আর ডিসপ্লেসমেন্ট এটা তো একটা ভেক্টর। কি বলবো? ও এ মাথায় ভেক্টর। খুব ভালো করে দেখো ভেক্টরটা কিভাবে লিখছি। যেখান থেকে শুরু হয়েছে ও বিন্দু থেকে শুরু হয়েছে, তাই প্রথমে ও, কোথায় গিয়ে শেষ হয়েছে? এ বিন্দুতে, তাই তার পাশে এ, মাথায় কি দিয়েছে? একটা ভেক্টর চিহ্ন দিয়েছে। ইকুয়াল টু কত হবে? 4 আই হ্যাট। কেন? একটা আই হ্যাট, দুটো আই হ্যাট, 3টে আই হ্যাট আর 4টে আই। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা একটা ভেক্টরকে কিভাবে লিখি। এবার তুমি দেখো যে এই যে আমরা ও এ ভেক্টর পেলাম, ও এ ভেক্টর কত পেলাম? 4 আই হ্যাট, তাই তো? এই যে আমরা এটা পেলাম, এই 4টা কি? ও এ যে ভেক্টরটা আছে, এই যে সরণ যেটা হয়েছে তার মান হচ্ছে 4, মান বা ম্যাগনিটিউড। আর এই আই হ্যাট কি দিচ্ছে? এই আই হ্যাট দিচ্ছে যে ওই যে ও এ আমার সরণ ভেক্টরটা আছে তার অভিমুখকে দিচ্ছে, তার অভিমুখ ম্যাগনিটিউড, তার ম্যাগনিটিউডকে দিচ্ছে। আমি যখনই বোর্ডে যা কিছু লিখবো সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করবে। যদিও আমাদের দেখো তোমার কাছে দুটো অপশন আছে, এক বোর্ড তুমি যখন পড়ছো তখন তুমি পড়তে পড়তে নোট ডাউন করে নাও, কিংবা আমাদের ক্লাস নোট একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু দেওয়া হয়, তুমি সেখান থেকেও করতে পারো। তো অ্যাকচুয়ালি তোমার যদি ভেক্টর একেবারেই জানা নেই বা তোমার মনে হচ্ছে যে ভেক্টরটা আমি খুব ভালো করে আবার পড়বো, তাহলে তুমি বোর্ড দেখে দেখেই নোট ডাউনটা করে নাও। আর তোমার যদি মনে হচ্ছে যে না আমি ভেক্টর খুব ভালো করে শিখে ফেলেছি, আমার জাস্ট নোটসটা পেলেই কাজ হয়ে যাবে, তাহলে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটসটা নিয়ে নাও। ওখান থেকে তুমি দেখো যে কিছু এক্সট্রা আছে কিনা, যদি কিছু অঙ্ক বা থিওরি আকারে কিছু এক্সট্রা থাকে সেইগুলো তুমি তোমার খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে? তো তুমি দেখো একটা ভেক্টরকে কিভাবে লেখা হয় সেগুলো আমরা বলে দিয়েছি। এখানে কতগুলো তথ্য আমাকে লিখতে হবে যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, একক ভেক্টর। একক ভেক্টরের ইংলিশটা হচ্ছে ইউনিট ভেক্টর। আচ্ছা, এক্স অক্ষ বরাবর এক ঘর, এটাকে আমরা কি বলি? আই হ্যাট। সেটাকেই আমরা লিখছি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, দিস ইজ আই হ্যাট। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, সেটা হচ্ছে জে হ্যাট। আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, এটাকে লিখছি আমরা কে হ্যাট। এইভাবে আমরা একটা ইউনিট ভেক্টর বলা হয় এগুলোকে, আই হ্যাট, জে হ্যাট এবং কে হ্যাট, এই তিনটে হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর, ঠিক আছে? এগুলো তোমরা খাতার মধ্যে একটু নোট ডাউন করে নাও। এবং তুমি এখানে আরেকটা জিনিস লিখে দাও যে ভ্যালু অফ ইউনিট ভেক্টর ইকুয়াল টু 1। কারণ তুমি দেখো এক্স অক্ষ বরাবর এক ঘরকেই তো আমরা আই হ্যাট বলি, তাহলে ওই যে এক ঘর, এক এর ভ্যালুটা, ওই জন্য ইউনিট ভেক্টরের ভ্যালু হচ্ছে 1। অ্যাকচুয়ালি ভ্যালু বা তুমি এখানে মান বা ম্যাগনিটিউড ভালো কোথায় তুমি বলতে পারো। আর ইউনিট ভেক্টরের
unit vector has no unit or no dimension. No dimension মানে তুমি দেখো, তুমি বলছো তোমার সরণ কত হয়েছে 4 i hat। তো এই যে i hat x অক্ষ বরাবর আমি বলছি এক ভর। তো এই যে আমি এক ভর বলেছি, 1 ইউনিট বলেছি, x along x axis 1 ইউনিট। এখানে কি কোনো মিটার কিছু বলছি? আমি বলছি না। সেই জন্য এই যে i hat মানে কি x অক্ষ বরাবর এক ভর, j hat মানে কি y অক্ষ বরাবর এক ভর। তো তুমি দেখো ভালো করে যে এখানে কি আমি মিটার, সেমি বা মিটার পার আওয়ার এসব কিছু বলছি কি? বলার কোনো প্রয়োজনই হচ্ছে না। তো এটা মাথায় রাখবেন, ইউনিট ভেক্টর হ্যাজ নো ইউনিট অ্যান্ড নো ডাইমেনশন, কিন্তু ইউনিট ভেক্টরের মান কত? 1। এই দুটো তথ্য তোমাকে একটু জেনে নিতে হবে। এখানে আমি ইংলিশটা লিখিনি, এটা ইংলিশটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। আচ্ছা, তুমি দেখো আমাদের টপিক 2 পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। টপিক 2 থেকে আমরা কি জানলাম? টপিক 2 এ জানলাম যে ভেক্টরকে আমরা কিভাবে লিখি। ভেক্টরকে এ মাথায় একটা আমরা অ্যারো দিয়ে দিই, বি মাথায় একটা অ্যারো দিয়ে দিই, মানে বি ভেক্টর। এই যে অ্যারো যেটা থাকছে, এই যে অ্যারোটা, এই অ্যারো যেটা থাকছে, এই যে লেন্থ, সেটাই হচ্ছে ভেক্টরটির মান। এবং সামনে যে এরকম এই ফলাটা থাকে, সেটা আমার কাকে ডিনোট করছে? সেটাই হচ্ছে অভিমুখকে ডিনোট করছে। এবং তুমি দেখো এক্স অক্ষ বরাবর এক ভরকে আমরা কি বলি? আই হ্যাট। ওয়াই অক্ষ বরাবর এক ভরকে আমরা বলি জে হ্যাট। আর জেড অক্ষ বরাবর এক ভরকে বলি আমরা কে হ্যাট। এই সবগুলো আমরা মোটামুটি এখান থেকে জানলাম। তুমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারো। দেখো, যখনই আমরা এই যে ও এ ভেক্টরটা লিখেছি, ও এ ভেক্টর 4i hat লিখেছি, তাই তো? এটা কি মান? তো তাহলে আমরা এইভাবে লিখতে পারি ও এ ভেক্টর ইকুয়াল টু ও এ, এরকম মড দিয়ে লেখা হয়। এই যে মান, কোন একটা ভেক্টরের ম্যাগনিটিউড বা মানকে আমরা এরকম মড দিয়ে লিখি। আর পাশে এই যে আই হ্যাটটা কি? একক ভেক্টর। অ্যাকচুয়ালি এইটাই তো আমার ডিনোট করছে কোন দিকে অভিমুখটা। তো এই অভিমুখটাকে আমরা এইরকম ভাবে একটা জেনারেল ভাবে লিখছি, ঠিক? ও এ ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টরটির মান ইন্টু এ, ও এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। তো আমার সেটা কত? আই হ্যাট। আমরা এইভাবে লিখছি। বা তুমি কিন্তু এইভাবেও লিখতে পারো ও এ ভেক্টর ইকুয়াল টু ও এ ইন্টু ও এ মাথায় হ্যাট। তো তুমি সিম্পলি এভাবেও লিখতে পারো, আবার মড দিয়েও লিখতে পারো। জেনারেলি আমরা একটু মড দিয়ে লিখি, তাতে একটু বেশি মিনিংফুল হয় লেখাটা। তাহলে এখান থেকে আমরা দেখো লিখতে পারি, যদি আমি ও এ হ্যাটটাকে ফ্রি করি, মানে একক ভেক্টরকে যদি আমি ফ্রি করি, বা তারও আগে যদি আমি প্রথম লাইনটাতে যাই, প্রথম লাইনটাতে আমি যদি এখানে আই হ্যাটকে ফ্রি করি, তাহলে আমরা কি বলবো? ও এ মাথায় ভেক্টর ডিভাইডেড বাই 4। তাই সেকেন্ড লাইনে আমি যদি ফ্রি করি, তাহলে ও এ হ্যাট বা ও এ ক্যাপ ইকুয়াল টু ও এ মাথায় ভেক্টর ডিভাইডেড বাই তার মান, মানে কোনো ভেক্টরকে তার মান দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা কিন্তু একক ভেক্টর পাবো। আবার এখানেও সেম জিনিস, জাস্ট নোটেশনটা একটু অন্যরকম ভাবে লেখা আছে, আর কিছু না। ও এ মাথায় ভেক্টর ডিভাইডেড বাই ও এ। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে ইউনিট ভেক্টর, নোট ডাউন করে নাও তোমরা, ইউনিট ভেক্টর ইকুয়াল টু ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড, তাই না? এটাকে বক্স করলাম, ব্যাস। ইউনিট 2 এর আমার
যা কিছু ছিল সব মোটামুটি আমরা করে ফেলেছি। সরি, টপিক 2 এর। আশা করছি কোনো অসুবিধা হয়নি বুঝতে। ঠিক, তাহলে আমাদের টপিক 2টা পুরোপুরি কমপ্লিট। এখানে একটা ভুল লেখা হয়ে গেছে, এটা সিলি মিস্টেক। অভিমুখের ইংলিশ হচ্ছে ডাইরেকশন, ঠিক আছে, ডাইরেকশন। তো ইউনিট ভেক্টর, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা ইউনিট ভেক্টর পাই, সেই সব কিছু তোমরা বুঝে নিয়েছো। এইবার হেডিং দাও টপিক 3। টপিক 3-তে আমরা প্রথমেই পড়ব পোলার ভেক্টর অ্যান্ড অ্যাক্সিয়াল ভেক্টর। পোলার ভেক্টর অ্যান্ড অ্যাক্সিয়াল ভেক্টর। পোলার ভেক্টর অ্যান্ড অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টরের বাংলাটা হচ্ছে আমার অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর। এখান থেকে সেরকম কিছু প্রশ্ন আসে না, মানে অ্যাকচুয়ালি যদি আমি ভেক্টরের কথা বলি, ভেক্টর থেকে ডাইরেক্ট কিন্তু আমার বিভিন্ন পরীক্ষায় খুব জোর একটা বা দুটো খুব জোর একটা কোশ্চেন আসে। তাহলে ভেক্টর এত ইম্পর্টেন্ট কেন? ভেক্টর হচ্ছে ফিজিক্সের পুরো মেরুদণ্ড। ভেক্টর এই পরবর্তীকালে যখনই পড়বে এই নিউটন বা ফ্রিকশন, ভেক্টর ছাড়া তুমি এগোতেই পারবে না। যেমন তুমি কিছু লিখতে গেলে এবিসিডি দরকার হয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ফিজিক্সের এবিসিডিটা, আমরা এখন শিখছি। তো বলছে যে মনে করো সরল ভেক্টর, সরল ডিসপ্লেস, এখানে ও আছে, এটা এক্স অক্ষ, এটা মনে করো ওয়াই অক্ষ, ঠিক আছে। তো মনে করো তুমি যে এক ব্যক্তি ও থেকে এ তে গেল, তাহলে ও এ মাথায় ভেক্টর, এটা আমরা কি লিখবো? এটা সরণ, একটা সরণকে কেমন ভাবে লিখছি? ও এ মাথায় ভেক্টর। বলছে যে সমস্ত ভেক্টর রাশিকে রাশির অভিমুখে, লিখে নাও, যে সমস্ত ভেক্টর রাশিকে রাশির অভিমুখে কোন তীর চিহ্নের সাহায্যে, কোন তীরযুক্ত রেখাংশ করে দাও, তীরযুক্ত রেখাংশের সাহায্যে প্রকাশ করা হয়। তাকে কি বলে? পোলার ভেক্টর বলে। এগুলো হচ্ছে পোলার ভেক্টর। যেমন এই যে সরণ, আমরা কিভাবে প্রকাশ করছি? একটা তীর চিহ্ন দিকে প্রকাশ করছি না, সেই জন্য এটা হচ্ছে আমার একটা বা গতিবেগ তুমি বলতে পারো, গতিবেগ, ত্বরণ, বল। এক্সাম্পল আমি লিখে দিচ্ছি, ডিসপ্লেসমেন্ট, সরণ, ভেলোসিটি, বেগ বা গতিবেগ, অ্যাক্সিলারেশন, এটা কিন্তু লিনিয়ার অ্যাক্সিলারেশন। হ্যাঁ, অ্যাক্সিলারেশন দু রকম হয়, এখনই এগুলো আমরা বৃত্তীয় গতি চ্যাপ্টারে ভালো করে আরো বুঝতে পারবো যে দু রকমের হয়, একটা হচ্ছে একটা বৃত্তীয় গতির ক্ষেত্রে আর একটা হচ্ছে সরলরৈখিক গতির ক্ষেত্রে। তো আমাদের এই সমস্ত ধারণাগুলো দেখো, সরলরৈখিক গতির ক্ষেত্রে একটা সরল রেখা বরাবর যখন যায় তখন ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বলা হয় অ্যাকচুয়ালি।
লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার অ্যাক্সিলারেশন বা ত্বরণ, বা সিম্পল যেটাকে আমরা ত্বরণ বেগ বা সরণ বলে ভেবে থাকি, সেগুলো হচ্ছে আমার কার এক্সাম্পল? পোলারের এক্সাম্পল। আশা করছি এখানে কোনো আমাদের ডাউট নেই। আবার এই যে অ্যাক্সিয়ালটা আছে না, কি বলছে, কিছু কিছু ভেক্টর রাশি আছে যাদেরকে আমার প্রকাশ করতে গেলে একটা ঘূর্ণাঙ্কের সাহায্য নিতে হয়। যেমন যেমন তুমি দেখো, আমি হেডিং দিচ্ছি অ্যাক্সিয়াল ভেক্টর, প্রথমে ডেফিনিশনটা লিখে নিই, তারপর এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। অ্যাক্সিয়াল ভেক্টর লেখো, যে সমস্ত ভেক্টর কোনো না কোনো ঘূর্ণাক্ষের সঙ্গে জড়িত, ঘূর্ণাক্ষের সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন মনে করো কোনো একটা বস্তু কোণা এরকম বৃত্ত পথে একটা প্লেনে ঘুরছে, এইভাবে ঘুরে ঘুরে যাচ্ছে, ওর কৌণিক বেগ যেটা ওমেগা দিয়ে প্রকাশ করা হয় তার অভিমুখ কোন দিকে হয় জানো? ঘূর্ণাঙ্ক দিকে। এটা ঘূর্ণাঙ্ক, এই সাইডে আমার অভিমুখ। এগুলো ডিটেলসে, এই জায়গাটা আমরা ডিটেলস কিন্তু যখন আমরা বৃত্তীয় গতি পড়বো খুব ভালো করে বুঝবো। এখন জাস্ট একটা বেসিক আলোচনা করে দিলাম যে জানা রইল যে হ্যাঁ এরকম হয়। ঠিক আছে, এখান থেকে সেরকম কোনো আমার কোশ্চেন আসে না, বা সেরকম কোনো কোশ্চেন এই জায়গাটা থেকে হয়ও না। তো আমার টপিক 3 ক্লিয়ার হয়ে গেল। এবার টপিক 4, হ্যাঁ এই জায়গাটা আমার খুব ইম্পর্টেন্ট। আশা করছি পুরো স্লাইড তোমরা লিখে নিয়েছো। আচ্ছা, এক্সাম্পলে লিখে দিই অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। তাছাড়া আমার কৌণিক সরণটাও আছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কৌণিক সরণ, বাংলাটা আমি লিখে দিচ্ছি কৌণিক সরণ। ব্যাস, তাহলে আমার টপিক 3 কমপ্লিট। এইবার আমরা টপিক 4 এ চলে আসবো। টপিক 4 যেটা, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভেক্টর। তো হেডিং দিয়ে দাও টপিক 4, different types of vector, বিভিন্ন প্রকারের ভেক্টর। ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর। প্রথমেই 1 নাম্বার দিয়ে তোমরা লেখো ইকুয়াল ভেক্টর, সমান ভেক্টর, ইংলিশটা হচ্ছে ইকুয়াল ভেক্টর। কি বলছে দেখো, জিনিসটা তোমরা বুঝে নাও। দুটো ভেক্টর আছে, এই যে দুটো ভেক্টর আছে, দুটো এখানে মানটা কি হচ্ছে না। আচ্ছা দেখছি, যদি চলো, এটা হচ্ছে ইকুয়াল ভেক্টর।
দুটো ভেক্টরের মান, মান মানে কোনটা, লেন্থটা, এবং অভিমুখ যদি একই হয়, এখানে অভিমুখ একই, তুমি বলবে এটা এইদিকে যাচ্ছে, এটা উপরে আছে। দেখো এখানে অভিমুখ মানে কি বলতে চাইছে, যে এরকম চারটে পার্ট, এইটা একটা দিক, এই সাইডটা, এটা কোন দিকে, পজিটিভ এক্স অক্ষর দিকে, আমি লিখছি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, এটা মানে এই দিকে কোনো ভেক্টর হলে তার ইউনিট ভেক্টর কত হয়, আই হ্যাট। এটা কোন দিক বাবা, নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনাস আই হ্যাট, এবং উপর দিক একটা আর একটা হচ্ছে নিচের দিক। উপর দিক কি হবে, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, সেটা হবে প্লাস জে হ্যাট, আর নিচটা হবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস মাইনাস জে হ্যাট, তাই তো? তো তুমি দেখো আমি এখানে দুটো ভেক্টর ড্র করছি, এইটা একটা ভেক্টর আর এইটা একটা ভেক্টর। এইটাকে আমি এ ভেক্টর বলছি আর এইটাকে বি ভেক্টর বলছি। দুটো ভেক্টর আছে, দুটো যে ভেক্টর আছে, দুটো ভেক্টরেরই মান একই, দুটো ভেক্টরেরই অভিমুখ একই দিকে। এই জন্য এ ভেক্টর আর বি ভেক্টর আর কি হবে, ইকুয়াল ভেক্টর। এদেরকে আমরা ইকুয়াল ভেক্টর, সমান ভেক্টর বলবো। তাহলে এখানে কি নোট ডাউন করবো, পুরো জিনিসটা তো অবশ্যই লিখে দিতে হবে। সেই সঙ্গে তোমাকে এখানে বুলেট পয়েন্টে লিখে নাও, মান এবং অভিমুখ এক। দুটি ভেক্টরের, দুটি কেন, তিনটে ভেক্টরও সমান হতে পারে, যদি মান আর অভিমুখ আমার একই হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো সমান ভেক্টর। এইবার আশা করছি এখানটায় কোনো অসুবিধা নেই। তাহলে আমার সমান ভেক্টর জানা হয়ে গেছে। এইবার আমরা করব একতলীয় ভেক্টর। তাহলে বি দিয়ে লিখো, একতলীয় ভেক্টর। অ্যাকচুয়ালি একতলীয় ভেক্টরের যে ইংলিশটা সেটা হচ্ছে কোপ্লেনার ভেক্টর। শুনেই বোঝা যাচ্ছে যে যে সমস্ত ভেক্টর একই তলে অবস্থান করে তাদেরকে আমরা কি বলবো, কোলিনিয়ার, সরি কোপ্লেনার ভেক্টর বলবো। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট আসে। আমরা যখন 3 নম্বর ক্লাসে যখন ডট প্রোডাক্ট পড়বো, ক্রস প্রোডাক্ট পড়বো, তখন ওই কোশ্চেনটা করবো, কারণ ওই কোশ্চেনটা সলভ করতে গেলে দুটো কনসেপ্টের দরকার হয়। একটা হচ্ছে একতলীয় ভেক্টর অ্যাকচুয়ালি জিনিসটা কি, আর সেকেন্ড হচ্ছে গাণিতিকভাবে কিভাবে প্রমাণ করবো। তো গাণিতিক জিনিসগুলো তো আমরা এখনো শিখিনি, ওটা 3rd ক্লাসে পড়বো, তো তখন ওই অঙ্কটা আমি করি দেবো তোমাদেরকে। তো কোপ্লেনার ভেক্টর অ্যাকচুয়ালি জিনিসটা কি, এই মনে করো একটা প্লেন আছে, এই প্লেনে মনে করো এই বিভিন্ন ভেক্টর আছে। মনে করা যাক এটা হচ্ছে এ ভেক্টর, এইটা বি ভেক্টর এবং এটা সি ভেক্টর। তাহলে এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা কোপ্লেনার ভেক্টর বলবো। নেক্সট হচ্ছে এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর ইংলিশটা হচ্ছে আমার কোলিনিয়ার। বানানটা একটু আমার ভুল হয়ে গেছে। কোলিনিয়ার ভেক্টর এক রেখীয়, মানে বুঝতেই পারছো যে দুটি ভেক্টর যদি একটা রেখার উপর থাকে, তো তুমি দেখো একটা কমন সেন্স দিয়ে দেখো, হয় একটা রেখার উপর মানে কি এরকম ভাবে থাকতে পারে, একটার উপর আরেকটা। আবার এইটাও তো এক রেখীয় ভেক্টর,
একই লাইনে আছে। তো বলছে এইটার আবার দুটো ভাগ আছে, ঠিক আছে, এরকম ভাবে দুটো ভাগ করো। সমমুখী একরেখীয় ভেক্টর, সমমুখী একরেখীয় ভেক্টর, আরেকটা হচ্ছে বিপরীতমুখী একরেখীয় ভেক্টর। কি বলছেন, দেখ দুটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোনটা কত, মানে একই দিকে তো আছে, তাহলে দুটি ভেক্টরের এটা হচ্ছে মধ্যবর্তী কোণটা হচ্ছে আমার 0 ডিগ্রি। আবার এই ক্ষেত্রে এই যে জায়গাটা, এটা হচ্ছে আমার বিপরীতমুখী একরেখীয় ভেক্টর। তাহলে এইটা যদি এ ভেক্টর, এইটা বি ভেক্টর, তাহলে মিডিলের অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি। তাহলে একরেখীয় ভেক্টরটা আমার হয়ে গেল, কোলিনিয়ার ভেক্টর দু টাইপের। কোনো অসুবিধা আশা করছি আমাদের নেই। এগুলো খুব বেসিক বেসিক জিনিস। এরপর আমরা যেটা পড়ব সেটা ডি নাম্বার দিয়ে লেখো, এবিসি 3টে পয়েন্ট লিখলাম আমরা। সমবিন্দু ভেক্টর, সমবিন্দু ভেক্টর বলছে সমবিন্দু ভেক্টরটা কি, বলছে দুটি ভেক্টরের আদি বিন্দুটা যদি একই হয়, সেম স্টার্টিং পয়েন্ট, আদি বিন্দু একই, মানে সেম স্টার্টিং পয়েন্ট, কিরকম, এই যে একটা, এই একটা, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, দুটোর স্টার্টিং পয়েন্ট কোন জায়গায়, ও, তাহলে এদেরকে আমরা কি বলবো, সমবিন্দু ভেক্টর, বা এদের একটা ইংলিশে নাম আছে কো ইনিশিয়াল, ইনিশিয়াল মানে স্টার্টিং, কো মানে হচ্ছে সেম, যেমন আমরা বলি না কোয়েড স্কুল, মানে সেখানে ছেলেরাও পড়ে মেয়েরাও পড়ে, সেজন্য কো ইনিশিয়াল ভেক্টর। ব্যাস, লাস্ট একটা টপিক ই নাম্বার দিয়ে লিখবো আমরা, যে জিরো ভেক্টর, নাল ভেক্টর, শূন্য ভেক্টর। প্রথমে বুঝো যে শূন্য ভেক্টর জিনিসটা কেন করতে হচ্ছে। দেখো, কোনো এক বস্তু যদি ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে, যদি কোনো বস্তু আমার সমবেগে গতিশীল হয়, তাহলে ত্বরণ কত হবে, জানো নিশ্চয়ই যে ত্বরণ আমার শূন্য হচ্ছে, একদম ঠিক, ত্বরণ শূন্য। খুব ভালো করে ভেবে দেখো, ত্বরণ একটা কি রাশি, ত্বরণ একটা স্কেলার না, ত্বরণ ভেক্টর রাশি। তাহলে তুমি দেখো যে কোনো বস্তু ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে, ইউনিফর্ম ভেলোসিটি মানে
সমবেগে চলছে, ইউনিফর্ম ভেলোসিটি সমবেগে চলছে, তার মানে এর ত্বরণ ত্বরণ অ্যাক্সিলারেশনটা কত? 0, অ্যাক্সিলারেশন 0। খুব ভালো করে দেখো। আচ্ছা, ত্বরণ একটা ভেক্টর রাশি না? তাহলে তো আমার লেখা উচিত এ মাথায় ভেক্টর, একদম ঠিক, ইকুয়াল টু 0। যদি আমি লিখলাম, খুব ভালো করে দেখো, আমরা কাজ চালানোর জন্য লিখতেই পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু গ্রামাটিক্যালি এই জিনিসটা কিন্তু সঠিক নয়। কেন সঠিক নয়? এই যে জিরোটার উপরে আমরা যদি ভেক্টর চিহ্নটা দিই, তবেই কিন্তু একদম গ্রামাটিক্যালি আমার জিনিসটা সঠিক হবে। কারণ জিরোর মাথায় ভেক্টর মানে হচ্ছে মান হচ্ছে 0, কিন্তু যেহেতু আমরা ত্বরণ বলেছি, তাহলে সেটা একটা ভেক্টরকে প্রকাশ করছে। আশা করছি বোঝানো গেল যে আমরা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর কেন পড়ব। এবার শূন্য ভেক্টরের এখানে লিখে রাখো তোমরা, এই যে জিরো ভেক্টরটা আছে, এই জিরো ভেক্টরের এর মান হচ্ছে মান বা ম্যাগনিটিউড কত? 0। আর এখানে একটা জিনিস লিখে রাখো, এর কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, এর কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। এই জিনিসটাকে তুমি যদি আরো ভালো করে ভাবতে চাও, তাহলে এইভাবে ভাবো, কোনো একটা ভেক্টরকে তো এইভাবে লিখে 0, তার মানে নিশ্চয়ই এই লেন্থটা ছোট হতে 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 আমি 0 লিখছি, জাস্ট কোনো একটা সময় এইরকম চলে আসবে। তাহলে এই যে জিনিসটা, এই যে ডটটা, এর আবার কি অভিমুখ? মানে এই যে নাল ভেক্টরের কথা বলা হচ্ছে, সেই নাল ভেক্টরের কোনো একটা ভেক্টরের তো একটা আদি বিন্দু আর একটা অন্তিম বিন্দু থাকে। এই যে নাল ভেক্টরটা আছে, নাল ভেক্টরের আদি বিন্দু এবং অন্তিম বিন্দু সমাপতিত হয়, মানে একের ওপর আরেকটা থাকে, মানে যেটাই আদি বিন্দু সেটাই আমার অন্তিম বিন্দু। তাহলে আমার নির্দিষ্ট অভিমুখ কি হচ্ছে? নেই। তাহলে আমার এইগুলো বোঝানো হয়ে গেছে। আশা করছি তোমরাও বুঝতে পেরেছো যে কত রকম টাইপের ভেক্টর হয় এবং কি কি। তাছাড়া আরো দুটো কিন্তু এরপর আমরা পড়ব অবস্থান ভেক্টরটা। হেডিং দাও, পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর এর বাংলা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। বেসিক থেকে আরম্ভ করে একেবারে WPJEE কভার তো হবে, তাছাড়াও যেই মেন্স পর্যন্ত আমি কিন্তু লেভেলে যাব। এবার ফিজিক্সের কিন্তু বিভিন্ন কি বলবো, একটা পেঁয়াজের খোসার মতো, তুমি কতটা ডেপথে ঢুকতে পারবে। দেখো, আমি তোমাকে এমন ভাবে পড়াবো না যে ফিজিক্সে তুমি পিএইচডি করতে এসছো, তাই না? আমাকে জিনিসগুলো কনসাইজ ওয়েতে যতটা আমার প্রয়োজন একটা যেই মেন্স ক্র্যাক করার জন্য, ঠিক ততটা পড়বো, সেখান থেকে অঙ্ক করব। আমাদের ডিপিপি আছে, তুমি ডিপিপি সলভ করতে পারো। তোমার নিজস্ব নিশ্চয়ই বই, ভালো ভালো বই তুমি কিনেছো, সেই বই থেকে প্র্যাকটিস সেট করো এবং পিওয়াইকিউ কোশ্চেন করো। যদিও পিওয়াইকিউ বিভিন্ন এক্সামের পিওয়াইকিউ কিন্তু আমরাও করে দেবো। আমরা দেখো, আমাদের কাছে পড়লেই বা যে কোনো জায়গা থেকে তুমি পড়লেই যে তুমি কোয়ালিফাই করে ফেলবে তা নয়, কিন্তু তোমাকে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, তোমাকে আমি অঙ্ক করার একটা বেস হয় না, ওই বেস রেডি করে দেবো, অঙ্ক কিভাবে করতে হয় তোমাকে বলে দেবো, অঙ্কের টাইপ বলে দেবো, কিন্তু তারপর প্র্যাকটিস করার দায়িত্ব কিন্তু তোমার নিজের। হ্যাঁ, সেই প্র্যাকটিস সেট কি কি থাকবে, কোথা থেকে করবে, সেগুলোও দিয়ে দেবো, কিন্তু প্র্যাকটিস তুমি যদি নিজে করো, বিশ্বাস করো কিছু হবে না। সে তুমি আমার কাছে কেন, তুমি অন্যান্য যেগুলো ভালো ভালো অনলাইন কোচিং আছে তুমি সেখান থেকেও পড়তে পারো, কিন্তু পড়তে তোমাকে নিজেকেই হবে। অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর, এটা আমার পরবর্তীকালে ভীষণ কাজে লাগবে।
এই অবস্থান ভেক্টরটা বোঝো। তিনটে অক্ষ আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। সে অক্ষ তুমি অসংখ্য অক্ষ হতে পারে, ঠিক আছে, অসংখ্য ইনফাইনাইট নাম্বার অফ অক্ষ হতে পারে, কিন্তু আমরা তিনটে অক্ষ নিয়ে কাজ করব। এবং সত্যি কথা বলতে আমাদের ফিজিক্সে এই তিনটে অক্ষ নিয়ে আমাদের যাবতীয় যা কিছু অঙ্ক টঙ্ক এগুলো থাকবে। তো তুমি একটা জিনিস দেখো যে আচ্ছা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, একটু আমি চেঞ্জ করব নামগুলো। এইটাকে আমি এক্স লিখছি, তুমি এইদিকে এক্স, এইদিকে ওয়াই, এইদিকে জেড, বা এইদিকে জেড, এইদিকে এক্স, এইদিকে ওয়াই, যা খুশি তুমি লিখতে পারো। আমি এরকম একটা ফরম্যাট দিচ্ছি। বলছে ভালো করে বুঝবে, কোনো এক ব্যক্তি প্রথমে এখানে আছে, এক্স অক্ষ বরাবর 2 ঘর এলো, ঠিক, এক্স অক্ষ বরাবর 2 ঘর এগিয়ে এসছে, মার্ক করলাম এক্স অক্ষ বরাবর 2 ঘর। আসার পর উনি ওয়াই অক্ষ বরাবর মনে করো 3 ঘর গেল, এই যে ওয়াই অক্ষ বরাবর উনি 3 ঘর গেছেন। এরপর উনি জেড অক্ষ বরাবর মনে করো 5 ঘর গেলেন। আলটিমেটলি উনি এখানে এলেন 2, দিকে 3 আর এই দিকে কত 5, এটা পুরোটাই হচ্ছে 5, আলটিমেট এখানে এলেন। তাহলে মনে করা যাক উনি ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছেন, প্রথমে এক্স অক্ষ বরাবর এ বিন্দুতে এলেন, তারপর ওয়াই অক্ষ বরাবর এ থেকে এখানে এলেন, সেটা বি, বি থেকে উনি জেড অক্ষ বরাবর গেছেন সি বিন্দু পর্যন্ত। তাহলে একটা জিনিস বলো তো, এই যে সি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? সি বিন্দুর পজিশন কি হবে? 2, 3, 5। তাহলে দেখো ইনিশিয়াল পজিশনটা কোথায় ছিল? মূল বিন্দুতে। এর স্থানাঙ্ক কত ছিল? 0,0,0। অন্তিম অবস্থান কোথায় ছিল? সিতে 2, 3, 5। তাহলে দেখো এইটা হচ্ছে ওর পজিশন ভেক্টর। এই যে নীল কালিতে যেটা আমি ড্র করলাম সেইটা হচ্ছে আমার পজিশন ভেক্টর। তাহলে এই যে পজিশন ভেক্টরটা সেটা হচ্ছে ও সি ভেক্টর ইকুয়াল টু, কিভাবে লিখবো পজিশন ভেক্টর? দেখো মাথায় রাখবো আমরা পজিশন ভেক্টর সবসময় মূল বিন্দু থেকে স্টার্ট হবে এবং যেখানে কোনো বিন্দুতে আমাদের শেষ হতে পারে। তাহলে পজিশন ভেক্টরের অ্যাকচুয়ালি লেখার নিয়মটা হচ্ছে এইরকম, অন্তিম বিন্দু মানে এটা তো এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই আর এটা জেড। তাহলে টু মাইনাস 0 আই হ্যাট প্লাস 3 minus 0 j hat plus 5 minus 0 k hat equal to 2 I hat plus 3 j hat plus 5 k hat। এরকম ভাবে আমরা অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বের করতে পারি। তুমি এটাকে ডাইরেক্ট এভাবেও লিখতে পারো। দেখো ও সি যে ভেক্টরটা ছিল এক্স অক্ষ বরাবর কত গিয়েছিল? 2 ঘর, তাহলে 2I hat
ওয়াই অক্ষ বরাবর কত গেছিল 3 ঘর 3 জে হ্যাট, আবার জেড অক্ষ বরাবর কত গেছিল 5 ঘর, তাহলে 5 কে হ্যাট। ঠিক আছে, তাহলে পজিশন ভেক্টর কিভাবে লিখতে হয় আমরা শিখে গেছি। এর অ্যাকচুয়ালি বাস্তব যে প্রয়োগটা, এই প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে আমি জাস্ট এখন নির্ণয় করাটা দেখাচ্ছি, এর ব্যবহার কোন জায়গায় হবে আমি পরবর্তীকালে তোমাকে বলে দেবো। এটা তো একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেখালাম। এবার যদি জেনারেল ফরম্যাটে বলি, জেনারেল ফরম্যাটে দেখো এই যে সি বিন্দুর স্থানাঙ্ক আমি লিখছি এক্স কমা ওয়াই কমা জেড, এবং এই যে ও সি ভেক্টর, সেই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর। তাহলে পজিশন ভেক্টর আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট। এটাই হচ্ছে আমার পজিশন ভেক্টর নোট করার নিয়ম, বা পজিশন ভেক্টর লেখার আমার নিয়ম এটা। আশা করছি পুরো স্লাইডটা তোমাদের লেখা হয়ে গেছে। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এই যে 4 নম্বর টপিকে এটাই আমার কিন্তু শেষ। ঠিক আছে, হেডিং দাও সরণ ভেক্টর সরণ ভেক্টরের ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি বলছে, ছবি আঁকাটা। এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, আর এদিকে আমি জেড অক্ষ লিখছি। মনে করা যাক যে কোনো একটা বস্তু, মনে করো কোনো একটা বস্তু এ বিন্দুতে আছে। তো এটা 3D ছবি আঁকছি, এটা একটা আমার এ বিন্দু। এ বিন্দু এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এবং z1। এই বস্তুটা কিছুক্ষণ পর আমার বি বিন্দুতে এলো। ধরা যাক এইটা আমার বি বিন্দু, x2 y2 এবং z2। এ থেকে বস্তুটা আমার বি বিন্দুতে এসছে। এখানে সরণ কতটা হয়েছে এ থেকে বি, তাহলে দেখো এইটাই হচ্ছে আমার কি সরণ ভেক্টর। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কোনটা, এ বি ভেক্টর, এটাই আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর। প্রশ্ন হচ্ছে যে আমরা সরণ ভেক্টর কিভাবে বের করব। দেখো প্রথমে আমি পুরো প্রসেসটা শিখে নিচ্ছি, তারপর শর্টে কিভাবে করতে হবে সেটা আমি বলে দেবো। কি করছি, এটা তো আমার মূল বিন্দু, ও দেখো ও থেকে এ পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত আমি একটি লাইন জয়েন করছি। ও থেকে এ পর্যন্ত একটা লাইন জয়েন করি। আবার ও থেকে বি পর্যন্ত আমি একটা লাইন জয়েন করলাম। প্রশ্ন হচ্ছে যে
এই যে এ বি ভেক্টরটা, এ বি ভেক্টর আমরা বের করব যেটা অন্তিম, মানে x2 মাইনাস প্রাথমিক মানে x1 i hat প্লাস y2 মাইনাস y1 j hat প্লাস z2 মাইনাস z1 k hat। এইভাবে আমরা সিম্পল ওয়েতে বের করে নিতে পারি যে একটা সরল ভেক্টর কিভাবে লেখা যায়, কিছুই না, অন্তিম মাইনাস প্রাথমিক। হেড এটা হচ্ছে টেল, হেড মাইনাস টেল, x2 মাইনাস x1 i hat, y2 মাইনাস y1 j আর z2 মাইনাস z1 k। তাহলে আমরা মোটামুটি 4টে টপিক আমরা পড়ে ফেললাম। এই যে 4 নম্বর টপিকের এর কিন্তু এখান থেকেই মেন কনসেপ্টগুলো শুরু হয়ে গেছে। জায়গাগুলো খুব ভালো করে আশা করি বুঝে নিয়েছো এবং তোমরা আশা করি সেটা খুব সুন্দর করে তোমরা নোট ডাউন করে নিয়েছো। এবার আমরা পরের দিন 5 নম্বর টপিক থেকে শুরু করব। প্রথমেই আমরা পড়ব ভেক্টর বিভাজন, ভেক্টরের লব্ধি বা যোগ, অ্যাডিশনটা, তারপর সেখান থেকে কিছু অঙ্ক করব। এই অঙ্ক করাটা কিন্তু পরের দিন থেকেই শুরুটা হয়ে যায়, ঠিক আছে? তারপরের দিন মানে 3rd নাম্বার ক্লাসে আমরা কি পড়ব, ভেক্টরের গুণটা। যেই গুণ করব, গুণের জায়গাগুলো শিখে নিলাম, তারপর সেখান থেকে অঙ্ক, ব্যাস। এই 3 দিনে আমরা ভেক্টরটা কমপ্লিট করে ফেলবো। তাহলে আজকের মতো এই ক্লাসটা এখানেই করব।